আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসে ষষ্ঠ অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য সুস্থ জীবনের জন্য খাদ্য এই অধ্যায়টি আমরা শিখব। তোমাদেরকে হাজী আশরাফ আলী হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুস্থ থাকতে গেলে আমাদেরকে অবশ্যই কি খাবার খেতে হবে, আর সেই খাবারটা হতে হবে সুষম খাদ্য। সুষম খাদ্য সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টি উপাদান, যেমন কার্বোহাইড্রেট, তারপরে আমিষ, চর্বি, তারপরে খনিজ লবণ, ভিটামিন, পানি, এই 6টি উপাদান বিদ্যমান থাকে, তাকে বলে সুষম খাদ্য। আর এই সুষম খাদ্য আমাদেরকে পরিমাণ মতো খেতে হবে। নির্দিষ্ট বয়স অনুযায়ী, মানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় পর্যন্ত বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন পরিমাণ খাদ্য খেতে হয়। আর সেই খাদ্যের মধ্যে অবশ্যই কি খাদ্যের 6টি উপাদান অবশ্যই থাকতে হবে। যদি পরিমাণ মতো খাওয়া না হয় তাহলে কি হবে? শরীর দুর্বল হয়ে যাবে, বিভিন্ন রকম রোগ হবে এবং কাজ করার যে শক্তি, কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতা হ্রাস হবে। এবং শিশুদের ক্ষেত্রে যেটা হবে, তাদের বৃদ্ধি ও বিকাশ, মানে তাদের যে বৃদ্ধি ও বিকাশ আছে সেটা বাধাগ্রস্ত হবে। তো বিকাশ বাধাগ্রস্ত হবে। আবার সমস্যা আছে, সেটা হলো যদি অতিরিক্ত খাদ্য খাওয়া হয় তাহলেও সমস্যা হবে। যদি অতিরিক্ত খাবার খাওয়া হয় তাহলে কি হতে পারে? ওজনজনিত সমস্যা হতে পারে, মানে শরীরে ওজন বেড়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ সুষম খাদ্য খেতে হবে। তো সুষম খাদ্য খেতে হবে। এছাড়া আমাদের কি করতে হবে? এই খাবারগুলো যাতে আমরা সবসময় পাই আর কি, তাহলে আমাদেরকে সেই খাবারগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে। তো খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণের উপায়। খাদ্যগুলোকে কি জন্য সংরক্ষণ করে রাখতে হবে? কারণ এক একটা সিজনে বা নির্দিষ্ট মৌসুমে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল এগুলো পাওয়া যায়। সারা বছর কিন্তু সেগুলো পাওয়া যায় না। তো সারা বছর যাতে আমরা সেটা পাই, সেজন্য সেই খাদ্যগুলোকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। শুধু তাই না, সেগুলোকে দূরবর্তী স্থানে, যেখানে ওই খাদ্যগুলো উৎপন্ন হয় না, সেখানে পৌঁছানোর জন্য আমাদের খাদ্য সংরক্ষণের প্রয়োজন। তো আমরা সবাই জানি সংরক্ষণ করা যায়। সবাই দেখো, চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। যারা গ্রামের বাড়ি গিয়েছে করে সেই ধানগুলোকে রোদে শুকানো হয়। তো রোদে শুকানো হয় কি জন্য? এটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। তো চাল, ডাল, গম এগুলো আমরা কি করি? রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি।
দেখো মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজে ঠান্ডা বেশ কিছুদিন ভালো থাকে। ফ্রিজে আমরা বিভিন্ন খাদ্যদ্রব্য রেখে তারপরে সেগুলোকে খাই। কি জন্য খাই? কারণ যদি ফ্রিজে রাখা হয় তাহলে সেগুলো দীর্ঘদিন ভালো থাকে এবং পরবর্তীতে সেগুলো আমরা খেতে পারি। তো খাদ্যদ্রব্য আসলে নষ্ট হয় কি জন্য সেটা কি তোমরা জানো? খাদ্যদ্রব্য নষ্ট হয় হলো এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো এই খাদ্যদ্রব্যকে পচিয়ে দেয়। তো ব্যাকটেরিয়া থেকে যাতে ব্যাকটেরিয়ার পচন থেকে যাতে খাদ্যদ্রব্যগুলো ভালো থাকে সেজন্যই আমরা সেগুলোকে কি করি, বিভিন্নভাবে সংরক্ষণ করি। তার মধ্যে ফ্রিজে রাখাটাও একটা উপায়, মানে ফ্রিজে রাখলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এবং খাদ্যগুলোকে নষ্ট করতে পারে না। সবাই দেখো, হিমাগারে শাকসবজি মাছ মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারে সরবরাহ করা হয়। হিমাগার থাকে যেখানে অনেক অনেক পরিমাণ খাদ্য আর কি খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়, কোল্ড স্টোরেজ বলে ইংরেজিতে যেটাকে। তো হিমাগারে শাকসবজি মাছ মাংস এগুলো রেখে বছরের বিভিন্ন সময় সেগুলো বাজারে সরবরাহ করা হয়। যেমন আলু সবাই ছিল, তো আলু কিন্তু সারা বছর উৎপন্ন হয় না, অথচ আমরা সারা বছর কিন্তু আলু খাই। তো সেটা কিভাবে খাই? কারণ ওই আলু যখন যে সময় উৎপন্ন হয় আর কি, তো বাজারে যতটুকু চাহিদা থাকে সেটুকু সরবরাহ করার পরে চাষি কি করে, অতিরিক্ত যে আলুটা থাকে সেটা হিমাগারে রেখে দেয়। হিমাগারে রাখলে সেটা পরবর্তীতে যখন সিজন থাকে না আর কি, যে সময় আলুটা উৎপন্ন হয় না বা বাজারে নর্মালি পাওয়া যাওয়ার কথা না, তখন সেটাকে বাজারে ছাড়ে এবং বিক্রি করে চাষি লাভবান হয় এবং আমরাও সেটা খেতে পারি। ঠিক একইভাবে মাছ মাংস এগুলো বেশ হিমাগারে রেখে তারপর পরবর্তীতে সেটা আমরা খেতে পারি। যেমন ইলিশ মাছ কিন্তু সারা বছর নদী বা সমুদ্র থেকে ধরা হয় না, একটা নির্দিষ্ট বছর একটা নির্দিষ্ট সময় সেটা ধরা হয়। তো আর তারপরে পরবর্তীতে সারা বছর আমরা ইলিশ মাছ পাই। কিভাবে পাই? কারণ সেই অতিরিক্ত যে ইলিশ মাছগুলো থাকে সেগুলো হিমাগারে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে পরবর্তীতে বাজারে ছাড়া হয়। ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার এগুলো বাজারে সবসময় পাওয়া যায়। তো এগুলো কি করে, বায়ুরোধী পাত্রে
সংরক্ষণ করা হয়। ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার এগুলো বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। লবণ, বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। লবণ দিয়ে তোমরা অনেকেই দেখবা যে ইলিশ মাছ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লবণ দিয়ে সেটাকে ওই নোনা ইলিশ বলে আর কি। তো সেই ইলিশ মাছ বাজারে পাওয়া যায়, তো লবণ দিয়ে সেটাকে সংরক্ষণ করা হয়। আবার এমনিতে বাজারে গেলে দেখবা অনেক মাছ আছে যেগুলো বরফের মধ্যে রাখা হয়, বরফ দিয়ে রাখা হয় যাতে সেটা পচে নষ্ট হয়ে না যায়। সবাই দেখো, চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বরই, আম ইত্যাদি খাদ্য অনেকদিন সংরক্ষণ করা যায়। চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বরই, আম এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব। আমরা এই যে খাবারগুলো সংরক্ষণ করতেছি, এই সংরক্ষণ করার প্রয়োজনটা কি বা গুরুত্বটা কি সেটা আমাদের জানা দরকার। তো আসো আমরা সেটা জানি। খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে এবং দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। খাদ্য সংরক্ষণ কি করে? অপচয় রোধ করে এবং দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। খাদ্য সংরক্ষণ খাবারের পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণ কি করে? খাবারের পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়।
দেখো, খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। মৌসুমী খাদ্যদ্রব্য কি করে সারা বছর পাওয়া যায়? তো সারা বছর কিন্তু সব ধরনের খাদ্যদ্রব্য বা ফলমূল শাকসবজি এগুলো পাওয়া যায় না। তো যদি অতিরিক্ত যে খাদ্য দ্রব্যগুলো আছে, শাকসবজি ফলমূল, এগুলো যদি সংরক্ষণ করা যায় তাহলে সারা বছরই সেগুলো পাওয়া যায় বাজারে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। তো খাদ্য সংরক্ষণের মাধ্যমে কি করা যায়? অনেক দূরবর্তী এলাকায় খাবার সরবরাহ করা যায়। সব এলাকায় কিন্তু সব খাদ্যশস্য উৎপন্ন হয় না। যেগুলো উৎপন্ন হয় না সেগুলো সংরক্ষণের মাধ্যমে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া যায় তাহলে সবাই সেটা কি খুব ভালোভাবে খেতে পারে। সবাই একটু দেখো, এই যেটুকু আমরা শিখলাম এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। 1 নাম্বার প্রশ্ন দেখো, খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের 5টি উপায় দেখো। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের 5টি উপায় লেখো। এটা আমার মনে হয় তোমরা এখন পারবে সবাই লিখতে। 2 নম্বর প্রশ্নে আসি। হিমাগারে রাখা হয় এমন 2টি খাদ্যের নাম লেখো। খাদ্য সংরক্ষণের 4টি গুরুত্ব দেখো। সবাই তো লিখে নাও। হিমাগারে রাখা হয় এমন 2টি খাদ্যের নাম লেখো। খাদ্য সংরক্ষণের 4টি গুরুত্ব লেখো। আমরা খাদ্য সংরক্ষণের উপায় শিখেছি এবং গুরুত্ব শিখেছি এবং হিমাগারে রাখা হয় এমন খাদ্য সম্পর্কে আমরা সবাই জেনেছি। সুতরাং আমার মনে হয় তোমরা এখান থেকে প্রশ্ন আসলে পরীক্ষায় অবশ্যই লিখতে পারবে এবং এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই লিখে নাও।
কৃত্রিম রং মেশানো খাদ্য। বাজারে কিন্তু বিভিন্ন রকমের খাদ্য পাওয়া যায় যেগুলোতে কৃত্রিম রং মেশানো হয়। দেখতে খুবই আকর্ষণীয় এবং লোভনীয়, স্বাদেও বেশ ভালো, কিন্তু এগুলো খেলে আমাদের নানা রকম সমস্যা হতে পারে, নানা রকম রোগ হতে পারে। তো আসলে আমরা জেনে নেই খাবারকে আকর্ষণীয় দেখো, খাবারকে আকর্ষণীয় লোভনীয় করতে মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং মেশানো হয়। মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় এগুলোতে কৃত্রিম রং মেশানো হয়। তো কৃত্রিম রং মেশালে আমাদের কি সমস্যা হয় তো আমরা দেখি। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। সুতরাং আমরা কি করব, এই কৃত্রিম রং মেশানো খাবারগুলো খাবো না। খাবার না খেলে এই সমস্যাগুলো আর হবে না। সুতরাং কৃত্রিম রং মেশানো খাবার যতই আকর্ষণীয় এবং লোভনীয় হোক, সেগুলো যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুতরাং আমরা এগুলোকে কি অ্যাভয়েড করার চেষ্টা করব। রাসায়নিক পদার্থ মেশানো খাবার। খাবারের মধ্যে অনেক রাসায়নিক পদার্থ মেশানো হয় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন ফরমালিন, কার্বাইড, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো মেশানো খাবারগুলো আমরা না খাওয়ার চেষ্টা করব।
সবাই দেখো, খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালিন আসলে খাবার সংরক্ষণের জন্য না। যারা জীববিজ্ঞানের পড়াশোনা করেছে আর কি, তাদের বিভিন্ন রকম স্পেসিমেন জমা দেওয়ার জন্য ফরমালিন ব্যবহার করতে হয়। বিভিন্ন রকম প্রাণীর যে নমুনা, সেগুলো কাচের বয়মের মধ্যে বা জারের মধ্যে রেখে সেখানে ফরমালিন দিয়ে দিলে সেগুলো আর পচে নষ্ট হয় না। আবার এই ফরমালিন কি কাজে ব্যবহৃত হয়? মৃতদেহ সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহৃত হয়। এই জিনিসগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যেহেতু কম দামে পাওয়া যায়, সেহেতু অসাধু ব্যবসায়ীরা কি করে, এই ফরমালিন বিভিন্ন রকম শাক, মাছ, মাংস, বিভিন্ন খাদ্যদ্রব্য এগুলোতে ফরমালিন ব্যবহার, ফলমূল এগুলোতে খাদ্যদ্রব্য ব্যবহার করে। আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করা হয় ফল পাকানোর জন্য। গাছ থেকে কাঁচা ফল পাড়ার পরে সেগুলো কি করে, এই কার্বাইড দিয়ে রাখে, তারপরে সেই ফলটা পেকে যায়। তো এই কার্বাইড ব্যবহার করে ফল পাকানো হলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ক্ষতিকর প্রভাবটা আমরা একটু দেখে, বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে। আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ, একটা হলো বৃক্ক আর একটা হলো যকৃৎ। বৃক্ক যেটাকে আমরা কিডনি বলি আর কি, আর যকৃৎ হলো লিভার। তো লিভার কোথায় থাকে তোমরা জানো সবাই নিশ্চয়ই, এই বুকের এই দুই পাশে লিভার থাকে, আর কিডনি থাকে হলো পিছনের দিকে, দুই পাশে দুইটা কিডনি থাকে। তো এগুলো আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ, আর এই অঙ্গ দুইটা অকার্যকর হয়ে যেতে পারে রাসায়নিক পদার্থ মিশ্রিত খাওয়ার ফলে। শুধু বৃক্ক আর যকৃৎ অকার্যকর হয়ে যাবে তাই না, ক্যান্সারের মতো রোগও হতে পারে। ক্যান্সার খুবই জটিল একটা রোগ, সবাই জানো তোমরা। তো এই রাসায়নিক পদার্থ মেশানো খাবার যদি আমরা খাই, তাহলে আমাদের ক্যান্সারও হতে পারে। দেখো, জাঙ্ক ফুড, চিনি, লবণ এবং অত্যধিক চর্বি থাকে যে খাবারগুলোতে,
সেগুলো খেতে খুব সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এগুলোকে জাঙ্ক ফুড বলা হয়। চিনি, লবণ আর কি থাকে, প্রচুর ফ্যাট থাকে এবং এতে পুষ্টিগুণ থাকে না বললেই চলে, এগুলোকে জাঙ্ক ফুড বলে। কি কি জাঙ্ক ফুড আছে আমরা একটু দেখি সবাই। বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয়। বার্গার, পিৎজা, চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি জাঙ্ক ফুড। তো জাঙ্ক ফুড খুবই সুস্বাদু, কিন্তু সুস্বাদু হলো এগুলো কি স্বাস্থ্যকর নয়, সুতরাং আমরা এই জাঙ্ক ফুড গুলো খাবো না। তো জাঙ্ক ফুডের অভাবে কি হতে পারে দেখো, কি কি হতে পারে দেখো, পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া। তাহলে এর অভাবে কি হতে পারে, পুষ্টিহীনতা হতে পারে, অতিরিক্ত ওজন বৃদ্ধি পেতে পারে বা মোটা হয়ে যেতে পারে কি যারা জাঙ্ক ফুড খাবেন তারা। টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় জাঙ্ক ফুড খেলে। শিশুরা অধৈর্য, অমনোযোগী এবং বিষণ্ণ হয়ে পড়ে। তাহলে জাঙ্ক ফুডের সব জাঙ্ক ফুড খেলে যে সকল রোগ হয়, কি কি হতে পারে, পুষ্টিহীনতা হতে, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যেতে পারে, তারপরে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, শিশুরা অধৈর্য, অমনোযোগী এবং বিষণ্ণ হয়ে পড়ে। শিশুরা অধৈর্য, অমনোযোগী এবং বিষণ্ণ হয়ে পড়ে। আমরা এতক্ষণ যা শিখলাম সেখান থেকে একটা প্রশ্ন হতে পারে, প্রশ্নটা সবাই একটু লিখে নেই। 3টি জাঙ্ক ফুডের নাম লেখো। কার্বাইড ব্যবহার
করে পাকানো ফল খেলে কি হতে পারে এ সম্পর্কে তিনটি বাক্য শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে বাসায় অনুশীলন করবে। তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমাদের পরীক্ষার জন্য সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিবে। আশা করি সবাই ভালো থাকবে এবং আগামীতে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় খুব ভালোভাবে অংশগ্রহণ করবে। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।